সরকার এমন কাউকে খুঁজছে যে সমস্যা সমাধান করতে পারে। শুধু থিওরি দিলে কি লাভ? আমি সমস্যা সমাধান করি। প্রত্যেকের সবকিছু জানার দরকার নেই, সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। আত্মবিশ্বাস নিয়ে চল। মাঠ পর্যায়ের প্রতিক্রিয়া রাজনীতিবিদদের আমাদের থেকে অনেক বেশি জানা থাকে। প্রতিদিন কিছু নতুন ও আকর্ষণীয় শেখার সুযোগ ছিল। আমি যদি এসকে সংজ্ঞায়িত করি তাহলে তা লক্ষ্য পূরণ নয়, এটি মানুষের ব্যবস্থাপনা। আলাদা হও, ভিড়ের অংশ হজো না। ভবিষ্যৎ শুধু একজন সিভিল সার্ভেন্ট নির্ধারণ করতে পারে না। এটা রাজনৈতিক শাসন, সিভিল শাসন এবং নাগরিকদের মিশ্রণ। সাধারণ মানুষ আমাকে ভালোবাসে। Believe in Future Amazing Mentor এর আরেকটি পর্বে আপনাকে স্বাগতম, যেখানে আমরা আপনাদেরকে সেই পথপ্রদর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দিই যারা শিল্প, প্রশাসন এবং মানুষের জীবনকে প্রভাবিত করেছেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, অঙ্কুর গুপ্ত। তিনি 1990 ব্যাচের ইএস অফিসার, যিনি হরিয়ানা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতার পদে দায়িত্ব পালন করেছেন। তার অসাধারণ ক্যারিয়ার পাবলিক ওয়ার্কস, কৃষি ও কৃষক কল্যাণ, খাদ্য ও অসামরিক সরবরাহ, অসামরিক বিমান চলাচল এবং বর্তমানে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কর্মী বিভাগ পর্যন্ত বিস্তৃত। 3 দশকেরও বেশি সময় ধরে সিভিল সার্ভিসে তাঁর অবদান প্রশাসন এবং শাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা গর্বিত, যিনি তাঁর অনুপ্রেরণাদায়ক যাত্রা তরুণ প্রজন্মের সঙ্গে ভাগ করে নিচ্ছেন যারা দেশ সেবার স্বপ্ন দেখেন। স্বাগতম স্যার। আপনাকে অনেক ধন্যবাদ গৌরব, এটা আমার সৌভাগ্য স্যার। তাহলে আমরা আপনার শৈশব থেকে শুরু করব। আপনি কি আমাদের আপনার শৈশবে নিয়ে যেতে পারেন? শৈশবে আপনার স্বপ্ন ও অনুপ্রেরণা কি ছিল? গৌরব, আমি একদম ছোট শহরে বড় হয়েছি। প্রথম শ্রেণীতে, এটা কেউ জানে না, আমাকে স্কুলে ফেল করানো হয়েছিল। তবে আমার ওপর দয়া করে স্কুল আমাকে 2য় শ্রেণীতে প্রমোট করে দেয়। তখনকার দিনে যেরকম ছিল, এখন তো সবকিছুই বদলে গেছে। আমার বাবা একটা লাঠি নিয়ে এলেন, আমাকে পুরো কাপড় খুলিয়ে রাস্তায় দাঁড় করিয়ে পেটালেন। তারপর তিনি সবকিছু ছেড়ে ঘন্টার পর ঘন্টা ধরে আমার পড়াশোনায় মন দিলেন, আমায় শেখাতে লাগলেন। তারপর আমি আর কখনো পিছনে ফিরে তাকাইনি, আমি সবসময় প্রথম হতে থাকলাম। এমন পর্যায়ে পৌঁছেছিলাম যে যদি 9 নম্বরও আসত, তাহলে সেটাকেও আমি একটা ডিজাস্টার ভাবতাম। কঠিন উপায়ে শিখেছি ঠিকই, কিন্তু আমি আমার বাবা মায়ের প্রতি খুবই কৃতজ্ঞ। আমি আজ যে হয়েছি, একমাত্র তাঁদের কারণেই। এখন সময় বদলে গেছে, স্ট্যান্ডার্ড বদলে গেছে, সেগুলো ঠিক কি ভুল জানি না, কিন্তু একটা কথা ঠিক, শৃঙ্খলা, ডিসিপ্লিন কাজে দেয়। তখন যেহেতু আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, আমি স্বাভাবিকভাবেই ওই পথেই হেঁটেছিলাম। তখন তো দ্বাদশ শ্রেণী ছিল না, প্লেট ছিল, অর্থাৎ একাদশ শ্রেণী। আমি তখন দেশের শীর্ষ 20টি ইঞ্জিনিয়ারিং কলেজের একটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে গেলাম। কিন্তু আমি চেয়েছিলাম এস অফিসার হতে, কারণ আমার বাবার সেই স্বপ্ন ছিল। একদিন আমার বাবা যখন সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার হলেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, এরপর কি? তিনি বললেন, চিফ ইঞ্জিনিয়ার। তারপর বললেন, ইঞ্জিনিয়ারিং চিফ। এরপর বললেন, সেক্রেটারি। আমি বললাম, তুমি কবে হবে সেক্রেটারি? তিনি বললেন, আমি কখনোই হব না, কারণ শুধু এস অফিসাররাই সেক্রেটারি হতে পারে। সেই কথাটা আমার খুব মনে লেগেছিল। তখনই ঠিক করেছিলাম আমি এস হব। আমার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সময় এক ঘনিষ্ঠ বন্ধু ছিল। তখন খড়ের ফর্মও বিক্রি হচ্ছিল 3 টাকায়। গৌরব, তখন যদি আমাদের ওয়ালেটে 5 টাকা থাকতো, আমরা খুব খুশি হতাম, কারণ 4-5 পয়সায় ব্রেড পকোড়া, 2-5 পয়সায় চা পাওয়া যেত, এবং তাও 5 পয়সা বেঁচে যেত। আমার সেই বন্ধু প্রতিদিন মুখস্থ করত ভোকাবুলারি, আমি যাব। একদিন আমি বললাম, ভাই, আমি তোমার জন্য 3 টাকায় ফর্ম পূরণ করে দিলাম। সে বলল, আমি তোকে টাকা দেব না, তুই তো আমার নকল করিস। আমি বললাম, ঠিক আছে, তুই আমারটাই নকল করে দিস। ভাগ্য এমনই ছিল, আমি নির্বাচিত হলাম, আর সে পারল না। আমি তখনও খড়েতে যোগ দিতে চাইনি। আমার বাবার এক ইঞ্জিনিয়ার ব্যাচমেট ছিলেন, যিনি তখন টাটা মোটরস টেলকো জামশেদপুরের প্রেসিডেন্ট। এক রবিবার আমাদের বাড়ি এলেন, জিজ্ঞেস করলেন, বেটা কি করছে? বাবা বললেন, ইঞ্জিনিয়ারিং শেষ করেছে, এর প্রস্তুতি নিচ্ছে, আর খড়ে থেকে কল এসেছে, কিন্তু কিছু করছে না। তিনি বললেন, এটা দেশের সেরা ইনস্টিটিউটগুলোর একটা, ওকে ভর্তি করাও। বাবা আমায় ডেকে বললেন, শেষ তারিখ কবে? আমি বললাম, আগামীকাল। বাবা বললেন, তাহলে গিয়ে ভর্তি হয়ে যা। আমি ভর্তি হলাম, কিন্তু মনে তখনও এর স্বপ্ন জ্বলছিল। সবকিছু আমার বাবা মায়ের জন্যই সম্ভব হয়েছে। তখন
তখন আমাদের তেমন কিছু জানাও থাকতো না, না ইন্টারনেট, না গুগল, না ফোন। তারপর আমি করলাম মার্কেটিং ও ফাইন্যান্সে স্পেশালাইজেশন নিয়ে। আমি মার্কেটিং ভালোবাসি, তাই আমি বিজ্ঞাপন দুনিয়ায় প্রবেশ করলাম। এর প্রস্তুতি চলতেই থাকলো। এভাবেই আমার যাত্রা শুরু হলো। যদি সেই ঘটনাটা না ঘটতো যেটার কথা আপনি বলেছিলেন, যে আমি আমার বাবাকে জিজ্ঞেস করেছিলাম তারপর কি হবে, তারপর কি হবে, তারপর কি হবে, তাহলে কি আজ আপনি এই চেয়ারে বসে থাকতেন? আর যদি না থাকতেন তাহলে কি হতো? গৌরব আপনি আমাকে ইমোশনাল করে দিচ্ছেন। আমার বাবা 1992 সালে রিটায়ার করেছিলেন। 1990 সালে আমি আইএস হলাম। আমি বলেছিলাম, ড্যাডি এখন আপনাকে আমাকে এটা আর বলতে হবে। গৌরব, আমি আজ যা কিছু সব আমার বাবা মায়ের জন্যই। তখন আমার কিছুই জানা ছিল না। বাচ্চাদের তখন কি বা জানা থাকতো? পৃথিবীকে আমরা শুধু আমাদের বাবা মায়ের চোখ দিয়ে দেখতাম। আইএস তো আমার বাবা অবশ্যই চেয়েছিলেন আমি হই, কিন্তু আমি খুব পরিষ্কার ছিলাম আইএস হওয়া কোনো গ্যারান্টি ছিল না। আপনি জানেনই লাখ লাখ লোক বসে এই পরীক্ষার জন্য। আমি যেটা বলছি সেটা 80-র দশকের কথা। তখন প্রাইভেট সেক্টরে সবচেয়ে ভালো কম্বিনেশন ছিল ইঞ্জিনিয়ারিং আর এমবিএ। এই দুটোই আমার ছিল খুব ভালো নম্বর সহ, আর দেশের সেরা ইনস্টিটিউট থেকে। তাই আমার কাছে একটা ব্যাকআপ ছিল। যখন আমি খোরে থেকে বের হলাম তখন আমাকে বম্বেতে একটা অফার দেওয়া হয়েছিল, একটা মারুতি 800, একটা ফ্ল্যাট আর 300,000 টাকা মাইনে। ওটাই ছিল তখনকার দুনিয়া। কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল কিছু আর। আপনার কথা মতো ধরুন, যদি আমরা আমাদের সময়ের কথা বলি, তখন বাবা মা আমাদের মারধর করতেন এবং সেটা একটা রীতি ছিল। যদি অনেক দিন ধরে না মারতেন তাহলে প্রায়ই এমন কথা শোনা যেত, দেখে মনে হচ্ছে অনেক দিন ধোলাই খাওয়া হয়নি। কিন্তু আজকের প্রজন্মের কথা বললে এখনকার বাবা মা ছেলে মেয়ে যেই হোক না কেন সাধারণত মারধর করেন না। তাহলে আপনার মতে আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কিভাবে নিয়ন্ত্রণ করা এবং শৃঙ্খলার মধ্যে রাখা উচিত? আপনার পরামর্শ কি হবে? গৌরব, মারধরের কথা তো বাদই দাও। আজকের দিনে এটা এক প্রকার নিশ্চিত হয়ে গেছে যে যদি তুমি তোমার সন্তানদের ইনস্টাগ্রাম থেকে 2 ঘন্টার জন্য আলাদা করো তাহলে তারা তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে যায়। তুমি আমার বন্ধু নও এমন কথাও শোনাতে দ্বিধা করে না, অথচ তারা বাকি 6 ঘন্টা ইনস্টাগ্রামেই ব্যস্ত থাকে। ডায়নামিক্স সম্পূর্ণ বদলে গেছে। তবে সত্যি কথা বলতে কি, আজকালকার ছেলেমেয়েরা হয়তো এইসব জিনিস থেকেই অনেক কিছু শিখছেও। যদি কিছুটা খারাপ দিকও থেকে থাকে, তারা শেখার দিক থেকেও অনেক এগিয়ে। তারা অনেক বেশি ট্যাক্সাবি, তাদের জ্ঞানের পরিধি অনেক বড়। আর জানোই তো, প্রজন্ম যত এগোয় নতুন নতুন দিক সামনে আসে এবং সমাজে একটা নতুন ভূমিকা নেয়। কি ঠিক কি ভুল সেটা বিচার করার কেউই আমরা নই। এটা আসলে নির্ভর করে তুমি কিভাবে একটি পরিস্থিতিকে গ্রহণ করছো তার উপর। তুমি কিভাবে তোমার পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলে এবং প্রস্তুতির সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলো কি ছিল? প্রথম চ্যালেঞ্জ ছিল, আমি একটি খুব ছোট শহর থেকে এসেছি এবং আমার কাছে রিসোর্সের অভাব ছিল, অর্থনৈতিকভাবেও এবং বিশেষ করে বইয়ের দিক থেকেও। আমি বলতে চাই, বই তো লাগেই, কিন্তু আমি অত্যন্ত কৃতজ্ঞ। আপনি নিশ্চয়ই ন্যাশনাল ডেইরি রিসার্চ ইনস্টিটিউট করোনাল এর নাম শুনেছেন। এটি একটি অগ্রণী প্রতিষ্ঠান ডেইরি ডেভেলপমেন্টে, শুধু এই দেশে নয়, আমি মনে করি পুরো বিশ্বের দিক থেকে। তারা এত উদার ছিলেন যে আমাকে তাদের সম্পূর্ণ লাইব্রেরি বিনামূল্যে অনির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তাই আমি সেই লাইব্রেরিটা ব্যবহার করেছিলাম। চ্যালেঞ্জটা ছিল, আমি ছোট শহরের ছেলে, কিন্তু আমার দুটি ফান্ডা খুব পরিষ্কার ছিল। 1, আমাকে কিছু আলাদা করতে হবে। 2, আমি আপনাকে একটা সাধারণ উদাহরণ দিই। তখন একটা নির্দিষ্ট রাজ্যে বিদ্রোহ বা ইনসার্জেন্সির বড় সমস্যা চলছিল। তখন যেই প্রশ্নটা থাকতো, সবাই সেটার উত্তর একই রকমভাবে দিত। লেখক বলেছেন, অমুক বলেছেন এই কথা, তমুক বলেছেন ওই কথা। কিন্তু আমি ভাবলাম, সরকার চাইছে এমন কেউ যে সমস্যার সমাধান করতে পারবে। শুধু তত্ত্ব লিখে লাভ কি? সমস্যা সমাধান করো। যেমন ইঞ্জিনিয়ারিংয়ে হয়, CAD। সমস্যাটা কি, সম্ভব সমাধান কি হতে পারে, তার প্রভাব কি, ভালো মন্দ দিক, তারপর CAD। আমার মতে এইভাবে উত্তর লেখা উচিত। আমি ভিন্ন হতে চেয়েছিলাম। আমি কোনো কোচিং ক্লাসে যোগ দিইনি, সবার প্রতি সম্মান রেখেই বলছি। আজও আমি বিশ্বাস করি, যদি আমার নিজের সন্তানও হতো আমি তাকেও কোচিং ক্লাসে দিতাম না, কারণ এটা একরকম গণোৎপাদন, ম্যাস প্রোডাকশন। এক প্রশ্নের একটাই উত্তর যদি 100 জন লেখে, তাহলে আপনি যদি পরীক্ষক হন, প্রথম 2 পাতা পড়েই আপনি বোর হয়ে যাবেন। আপনি তো কিছু আলাদা দেখতে চান। তাই আমি কোচিং ক্লাসে যাইনি। তৃতীয় বিষয়, আমি এটা শিখেছিলাম জার্মান এবং জাপানিদের থেকে। আমাদের দেশে যদি একটি বাড়ি তৈরি করতে হয়, ধরুন গৌরব, আপনি একটি বাড়ি বানাতে চান, আমরা কি করি? মিস্ত্রিকে ডাকি, পরদিন থেকেই ঠুকাঠুকি শুরু। আধা বাড়ি বানিয়ে বলি,
আরে এটা তো ভুল জায়গায় বসে গেছে। কিন্তু ওই দেশগুলোতে কি হয়, তারা বলে এই প্রজেক্ট 2-4 মাসের, তার মধ্যে 1-8-2-0 মাস কেবল প্ল্যানিং এ কাটাবে, কি কোথায় যাবে সব ঠিক করে। তাই আমি প্রায় 5 মাস কোনো পড়াশোনা করিনি, শুধু নোটস ইন্ডেক্স করে গেছি, যেন রাত 1-3-0টায় পড়তে বসলে যে কোনো রেফারেন্স লাগলে আমি সঙ্গে সঙ্গে খুঁজে পেতে পারি। কোথায় যেতে হবে, কিভাবে খুঁজতে হবে, সব প্ল্যান করে রেখেছিলাম। শুধু নোটস ইন্ডেক্সই নয়, আমি এমনও প্ল্যান করেছিলাম, আপনি যদি 5 মাস পর আমাকে জিজ্ঞেস করেন আগামী 7ম মাসের 8ম দিনে রাত 3টায় আমি কি করব, আমার ডায়েরি বলে দিতে পারো যে আমি কি পড়ছি। তাই আমার মতে পরিকল্পনা খুব বড় বিষয়। পড়াশোনা তো পরে অটোমেটিক ভাবে চলে আসবে। তাই আমার পরামর্শ, যে কোনো পরীক্ষার্থীর জন্য শুধু এস নয়, যে কোনো সার্ভিসের জন্য প্রাইভেট বা সরকারি প্ল্যান করো। আপনি আগামী 2-3-4-5-6 মাসে কি করবেন তা আগে থেকে জানলে বাকি সব সহজ হয়ে যায়। না হলে কেউ ফোন করে বলল ওই চ্যাপ্টারটা পড়েছিস, ওটা তো খুবই ইম্পর্ট্যান্ট, আপনি আপনার সব প্ল্যান ফেলে ওই চ্যাপ্টারের পেছনে পড়ে যাবেন। পরবর্তী ধাপ হলো সবাইকে সবকিছু জানতে হবে এমন নয়, অগ্রাধিকার নির্ধারণ করো। আমার এত শতাংশ নম্বর লাগবে, তাহলে আমার মূল শক্তিগুলোর ওপর ফোকাস করি, পরে যদি সময় থাকে বাকি জিনিসগুলোও দেখে নেব। তোমার LBSN-এ লাল বাহাদুর শাস্ত্রী ন্যাশনাল একাডেমি অব অ্যাডমিনিস্ট্রেশন এ প্রশিক্ষণের শুরুর দিনগুলো থেকে কোনো স্মরণীয় ঘটনা শেয়ার করতে পারো। আমার আউটডোর অ্যাক্টিভিটিসে অনেক আগ্রহ ছিল। ফাউন্ডেশন কোর্সে একবার ট্র্যাকিং এ গিয়েছিলাম, জানি না কিভাবে হলো, আমরা যে ট্র্যাকের ওপর হাঁটছিলাম সেটার চওড়া খুব কম ছিল, প্রায় 6 ইঞ্চি, বল রাখার মতো জায়গা। ওইখানে মাউন্টেন ধরে থাকতে হতো, পাহাড়ের গায়ে লেগে চলতে হতো। পিছনের দিকটা ছিল একেবারে ভ্যালির দিকে। হঠাৎ করে মাটি পিছলাতে শুরু করলো আর আমি পড়ে যেতে লাগলাম। আমার সঙ্গে তখন 2 ব্যাচমেট ছিল, ওরা আমাকে ধরে ফেললো আর টেনে তুললো। সেইবার প্রাণে বেঁচে গেলাম। তারপর থেকে আমার আত্মবিশ্বাস নষ্ট হয়ে গেল। আত্মবিশ্বাস হারানোর পর সবকিছুতেই ভয় লাগতে শুরু করলো। ঘোড়ায় চড়ার ক্লাস তো একদম আমার ঘরের নিচেই ছিল। মিস্টার রণজিৎ দালাল, যিনি পরে হরিয়ানার ডিজিপি হয়ে অবসর নেন, তিনি ছিলেন খুব ভালো বন্ধু, একজন সত্যিকারের জেন্টলম্যান, দারুণ অফিসার। উনি আমাদের শিখিয়েছিলেন কিভাবে ফর্ক আর নাইফ দিয়ে খেতে হয়। সেই সময় তিনি আমাদের কোডিরেক্টর ছিলেন। এখন আমাকে ঘোড়ায় চড়তে হবে শুনে ভয় লাগতে লাগলো। 6 ফুট লম্বা ঘোড়া, নিচে রাইডিং গ্রাউন্ড, আর উনি নিচ থেকে ডাক দিচ্ছেন, অঙ্কুর নিচে চলে আ। আমি ভাবছি যদি ঘোড়া ফেলে দেয়, ভালো মতো পড়াশোনা করে এখানে এসেছি, এইভাবে যদি কিছু হয়ে যায় আমাকে একটা উপায় খুঁজে বার করতে হবে। 3 জন ইনস্ট্রাক্টর ছিল, তাদের মধ্যে 2 জন হরিয়ানার ছিল। তখন পর্যন্ত আমায় হরিয়ানা ক্যাডার অ্যাল্ট হয়ে গেছে। আমি ওদের আলাদা করে ডেকে বললাম, ভাই তোমরা তো হরিয়ানার? ওরা বলল হ্যাঁ জি। আমি বললাম আমার ফ্যামিলিও হরিয়ানায়। ওরা বলল হ্যাঁ জি। হরিয়ানায় কোথায় পড়বে? আমি বললাম হরিয়ানাতেই যাচ্ছি। ভাই, দালাল স্যারের মুখ দেখিয়ে হাজিরা দিয়ে আমি পালিয়ে যাব, পারবে তো হাজিরা দিয়ে দিতে? ওরা বলল পারবো। তারপর 2 বছর ওরা আমার হাজিরা দিয়ে গিয়েছে। আমি আর কখনো ঘোড়ার কাছে যাইনি। আমার নিজের একটা যুক্তিও ছিল, যেটা আমি দালাল স্যারকেও বলেছিলাম স্যার, আগে যখন জিপ ছিল না, রাস্তা ছিল না, তখন তো ঘোড়ায় চড়া লাগতো। এখন তো জিপ আছে, রাস্তা আছে, আমায় জিপ চালাতে দিন। আমার থেকে ভালো জিপ আর কেউ চালাতে পারবে না। তিনি অবশ্য তার নিজের যুক্তি দিলেন, বললেন ভাই, আমি তো রাস্তা দিয়ে ঘোড়া চালাতে বলছি না, এটা তোমার আত্মবিশ্বাস বাড়াবে। তুমি যদি এমন একটা শক্তিশালী নিয়ন্ত্রণহীন প্রাণীকে কন্ট্রোল করতে পারো, সেটা তোমায় নিজের উপর বিশ্বাস দেবে। এই নিয়ে আমাদের টানাটানি চলতেই থাকলো। তবে তার প্রতি সম্মান রেখেই বলি, তার কাছ থেকে অনেক কিছু শেখার ছিল। তোমার প্রথম পোস্টিং কোথায় ছিল, আর প্রথমবারের মতো প্রকৃত দায়িত্ব নেওয়া কেমন লেগেছিল? খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা। আমার প্রথম পোস্টিং ছিল একটা খুব গুরুত্বপূর্ণ সাব ডিভিশনে, আর আমি দেখলাম ওখানে এতটা দখলদারি এনক্রোচমেন্ট হয়েছে যে আমি গাড়িও চালাতে পারছিলাম না। আমার সিনিয়র অফিসার, সত্যি বলতে একজন খুবই প্রভাবশালী ব্যক্তি ছিলেন, তাই আমি আর কিছু বলবো না। ওই এলাকার লোকাল রাজনীতিকদের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল না, আর আমাকে ওই দখলদারি সরাতে হতো। একটা জিনিস আমি শুরু থেকেই ধরেছিলাম, যদি আমাকে সফল হতে হয়, সেটা রাজনীতিবিদ হোক, পুলিশ হোক, সবার সঙ্গে নিয়ে চলতে হবে। একদিন আমি সেই রাজনীতিবিদকে ফোন করলাম, বললাম চা খেতে পারি? তিনি বললেন হ্যাঁ। আমি বললাম 3টা বা 3:30টায় বসি। আমরা বসে পড়লাম। আমি বললাম স্যার, আপনি নিজেই স্বীকার করবেন বাজারের অবস্থা এত খারাপ হয়ে গেছে যে পার্কিং তো দূরের কথা, গাড়ি চলাচলই বন্ধ, দখলদারি খুব বেশি। উনি বললেন হ্যাঁ সেটা ঠিক। আমি বললাম আমাকে এটা ভাঙতে হবে। উনি বললেন আমি ভাঙতে দেব না। আমি বললাম কেন? তিনি বললেন কারণ এতে আমার ভোট চলে যাবে। আমি বললাম চলুন একটা কাজ করি, আমি আপনাকে
আপনাকে আগেই বলে দিচ্ছি, আপনি সকাল 7টায় কোথাও বাহিরে চলে যান, আমি দুপুর 3টার মধ্যে সব ভেঙে ফেলব। তিনি বললেন ডান। 7টায় উনি শহর ছাড়লেন। 7:30টায় আমি 4টে জেফ মেশিন নিয়ে এলাম আর সবচেয়ে আগে লোকাল একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতার দোকানটা ভেঙে দিলাম। দুপুর 1-2টার মধ্যে আমি পুরো বাজার সাফ করে ফেললাম। বিকেল 3টায় সেই রাজনীতিবিদ ফিরে এলেন। তারপর শুরু হলো অঙ্কুর গুপ্তা মুর্দাবাদ, জিন্দাবাদ, দাবাদ, জিন্দাবাদ, হুমকি দিল রক্তপাত ঘটবে, এই হবে সেই হবে। 2 ঘন্টা এসব চলল। সন্ধ্যা 7টায় আমরা আবার একসঙ্গে বসে চা খেলাম। এটা থেকে আমি দুটো জিনিস শিখলাম। 1, সবাইকে সঙ্গে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে চলা সব সময় ভালো। 2, আরেকটা বড় শিক্ষা যেটা মাঠ পর্যায়ের কাজ থেকে শেখা যায়, সেটা হলো রাজনীতিবিদদের আমাদের থেকেও অনেক বেশি ফিল্ড ইনফরমেশন থাকে। আমি ভাবতাম আমার কাছে সেল রিপোর্ট আছে, ফিল্ড রিপোর্ট আছে, কিন্তু রাজনীতিবিদ হলো মাঠের লোক, তার খবর ভুল হয় না। আরেকটা অভিজ্ঞতা হয়েছিল, যদিও একটু আলাদা ব্যাপার। আমি মাত্র 3 সপ্তাহ চাকরিতে হঠাৎ একজন ফোন করলেন, আমি অমুক এমপি, দিল্লি থেকে বলছি, আপনি একজন পাটোয়ারিকে চার্জশিট করেছেন, এটা ঠিক করে দিন, সেটা করে দিন। আমি জানি না কেন ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল নামটা মিলে না। আমি ক্রস চেক করলাম, সত্যি নামটা তালিকায় ছিল না। কয়েকদিন পরে রাজ্যের মুখ্যমন্ত্রীর পিএ ফোন করলেন, সিং সাহেব, মুখ্যমন্ত্রী সাহেব কথা বলবেন। আমি বললাম নম্বর দিন, আমি ফোন করব। আমি চেক করতে চাইলাম এটা সত্যিই মুখ্যমন্ত্রী কিনা। আমি ফোনটা কেটে দিলাম। 5 মিনিট পর ফরিদাবাদের ডেপুটি কমিশনার ফোন করলেন, বেটা চলে আয়। আমি গেলাম। তিনি বললেন, তুমি মুখ্যমন্ত্রীর ফোন কেটে দিয়েছ, তুমি তো মাত্র 2 মাসের অফিসার। আমি বললাম, স্যার আমি তো ওনার গলা চিনতে পারিনি, আমি কিভাবে জানবো উনি মুখ্যমন্ত্রী। তারপর ডেপুটি কমিশনার নিজে মুখ্যমন্ত্রীকে ফোন করে বললেন, স্যার ও তো একটা তরুণ ছেলে। আর মুখ্যমন্ত্রী খুব দয়ালু ছিলেন, বললেন ঠিক আছে, আমি বুঝতে পারছি, ও একবার প্রতারিত হয়েছিল, তাই আমার গলা চিনতে না পেরে কথা বলতে চাইনি। তাই গৌরব, প্রতিদিনই কিছু না কিছু নতুন শেখার মতো অভিজ্ঞতা হয়। তাহলে আপনার সেবার প্রথম বছরগুলিতে আপনি যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটি মুখোমুখি হয়েছিলেন তা কি ছিল? চ্যালেঞ্জ? গৌরব, আসেনি। আমি শুরু থেকেই একটা জিনিস মেনে চলতাম, প্রত্যেক মানুষ সবকিছু জানবে এটা দরকার নেই। আজও যদি আমি কিছু না বুঝি, আমি ক্লার্কের পাশে গিয়ে বসি আর বলি, ভাই এটা কি জিনিস, আমাকে বুঝিয়ে দাও, আমার মধ্যে এটা নেই যে অরে। আমি তো শিখছি। 3-5 বছরের চাকরি হবে, তবুও না, ওই চ্যালেঞ্জ কখনো আসেনি। হ্যাঁ, চ্যালেঞ্জ যদি বলো, পাবলিকের দিক থেকেও আসেনি। রাজনীতিবিদদের তো আমি সোজাসুজি বলে দিতাম, তাও আসেনি। তাহলে আপনি জনকল্যাণ, অসামরিক বিমান চলাচল, খাদ্য ও সরবরাহ, কৃষি এবং কৃষক কল্যাণ এইসব গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন। এত বৈচিত্র্যময় দায়িত্বে আপনি কিভাবে মানিয়ে নেন? গৌরব, আমি শুধু এটা শেয়ার করেছি যে শেখার বিষয়ে আমার কোনো লজ্জা নেই এবং আমি মনে করি প্রথম মাসটা শেখার জন্যই হওয়া উচিত। শেখার পর আমার ধারণাগুলো পরিষ্কার হয়ে যায়, কি করতে হবে আর কি করা উচিত নয়। তাহলে সরকারি সিস্টেম আসলে একই রকম। এটা মূলত নির্দিষ্ট একটি বিভাগের ডোমেইন জ্ঞান। আর যদি আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ না থাকে, তাহলে অফিসারেরাও অনেক সাপোর্ট করেন, অনেক সাহায্য করেন। আপনার কর্মজীবনের এমন একটি অনুপ্রেরণামূলক ঘটনা কি আপনি শেয়ার করতে পারেন যা আপনাকে জনসেবার প্রকৃত শক্তি উপলব্ধি করিয়েছিল? গৌরব, অনেক কিছু আছে, কিন্তু আমি শুধু সংক্ষেপে 3টি ঘটনা বলবো। পালোয়াল, আম্বালা, তিরসা এই 3টি জায়গায় রাস্তায় মৃতদেহ রেখে প্রতিবাদ হচ্ছিল, গুলি চলছিল, কেউই সামনে যেতে পারছিল না। কিন্তু যেহেতু আমি ওই জায়গাগুলোতে মানুষের বিশ্বাস অর্জন করেছিলাম, আমি বললাম আমি যাব, আমি বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলবো। পুলিশ বলল আমরা সঙ্গ দেব। আমি বললাম না, একাই যাব। তারা বলল যদি গুলি মেরে ফেলে। আমি বললাম তুমি গেলে তো নিশ্চিত মারবে, আমি একাই যাব। আমি একা গিয়েছিলাম। আমি তাদের আশ্বাস দিয়েছিলাম যে ন্যায় বিচার হবে এবং প্রতিটি জায়গায় যা হয় তা হলো মৃতদেহ দাহ করে না তারা, যার ফলে তা বড় ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা চাইতাম আগে মৃতদেহ দাহ হোক, তারপর আমরা ইস্যুগুলো নিয়ে আলোচনা করব। সেই কারণে রাস্তা খুলে যায়, মৃতদেহ দাহ করা হয় এবং আমি আমার প্রতিশ্রুতি রেখেছিলাম, এমনকি যদি আমাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও লড়াই করতে হয় আমি করেছি। সেই বিশ্বাসযোগ্যতা আমার অনেক কাজে লেগেছে। এই ছিল একটি ঘটনা। দ্বিতীয় যেটা আমার খুব প্রিয়, সেটা আমি একাডেমিতে শিখেছিলাম। আমাদের যে ফৌজি ভাইরা আছেন তারা খুব কম ছুটিতে বাড়ি যেতে পারেন। ছুটির প্রায় অর্ধেক সময়টা যাতায়াতে কেটে যায়। তারা এমনিতেই মানসিক চাপের মধ্যে থাকেন, কখনো ঠান্ডায় বসে আছেন, কখনো অন্য পরিস্থিতিতে। এই অবস্থায় যদি বাড়ি থেকে একটি চিঠি আসে যেমন পাড়াপড়শি হেনস্থা করছে বা জায়গা দখল করে নিয়েছে, তাহলে তারা ভীষণ বিচলিত হয়ে পড়েন।
তাই আমার নীতি ছিল, আমার অফিসের বাইরে কেউ দেখা করতে এলে, চেয়ার যেই হন না কেন, তুমি গৌরব হো বা কোনো এমএলএ হন, যদি একজন ফৌজি আসে তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তার অনেক দোয়া পেয়েছি। আরেকটি বাস্তব ঘটনা, আমি তখন শ্রম হিসেবে পোস্টেড ছিলাম। আমার স্ত্রী তখন আমার মেয়ের প্রত্যাশা করছিলেন। তিনি পিজে হাসপাতালে ভর্তি ছিলেন। রাত 7টার কথা। সেই সময় তো মোবাইল ফোন ছিল না। হঠাৎ একটা এসটিডি ফোন এল, বলল তোমার স্ত্রী এবং অনাগত সন্তান দুজনেই সংকটে আছেন। আমি তখন পালোয়ালে ছিলাম আর ওরা ছিল চণ্ডীগড় যেতে। আমি রাত 7টায় রওনা দিলাম। সে সময় পালোয়াল থেকে পিজে যেতে 7 ঘন্টা লাগত। আমি রাতেই পৌঁছালাম। ঈশ্বরের কৃপায় দুজনেই বেঁচে গেল। পরে আমি জানতে পারলাম আমার চলে যাওয়ার পরে স্টোম পালোয়ালের বাসভবন, যেটা এখন হয়তো ডিসির বাড়ি, 6-7 একর জায়গা, হাজারো গ্রামবাসী সেখানে এসেছিল। ঠান্ডার ডিসেম্বর মাস, কেজি কেজি মোমবাতি নিয়ে চাদর গায়ে জড়িয়ে সবাই বসেছিল, ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল। একজন এস অফিসারের এর চেয়ে বড় উপহার আর কি হতে পারে। আমার স্ত্রী বেঁচে গেলেন, আমার সন্তান বেঁচে গেল, মেয়ে বেঁচে গেল, আর মানুষও খুশি হলেন। এটা কোনো র্যালি ছিল না যে কাউকে টেনে আনা হয়েছে, মানুষ নিজের থেকেই এসে বসেছিল। তাহলে এখন পর্যন্ত কোন ভূমিকাটি সবচেয়ে চ্যালেঞ্জিং হলেও সবচেয়ে তৃপ্তিদায়ক ছিল এবং কেন? আসলে আমি একটু ভিন্নভাবে বলি। আপনি জিজ্ঞাসা করতে পারেন কোন ক্ষেত্রটিতে কাজ করতে আমি সত্যিই উপভোগ করি। সেটা হলো তথ্য প্রযুক্তি, আইটি এবং নবায়নযোগ্য জ্বালানি। নবায়নযোগ্য জ্বালানির যত নীতিমালা আছে সেগুলো আমার লেখা। আপনি যদি গুগলে একটু খুঁজেন, যেমন সোলার পলিসি, বায়োমাস পলিসি, এলইডি পলিসি বা যেটাই হোক, সব আমার লেখা। আমি এখনো নিজেকে আপডেট রাখি। আসলে আমি মনে করি আমি আজও যথেষ্ট আইটি ছিলাম। তাহলে অতিরিক্ত মুখ্য সচিবের একটি সাধারণ দিন কেমন দেখায়? একাধিক পোর্টফোলিও পরিচালনা করা। দিনের শেষে গৌরব, যদি আমাকে আইএস সংজ্ঞায়িত করতে বলা হয়, তাহলে শুধু টার্গেট পূরণ করা নয়, এটি মানুষের পরিচালনা। যতগুলো স্কিম থাকে আপনি নিজে তা বাস্তবায়ন করেন, আপনি অন্যদের মাধ্যমে তা বাস্তবায়ন করান, মানুষের সমস্যা সমাধান করেন। এটি হলো আপনি কিভাবে পরিচালনা করেন, তা আপনার ব্যক্তিগত স্টাফ হোক বা সাধারণ মানুষের জন্য আপনার ব্যক্তিগত স্টাফ প্রথম যোগাযোগের পয়েন্ট। যদি আপনার ব্যক্তিগত স্টাফ অশালীন হয়, আপনার সুনামও খারাপ হবে। একইভাবে আপনি যে কোনো পোর্টফোলিও দেখছেন, আপনি অতিরিক্ত সচিব হিসেবে হোক, প্রিন্সিপাল সচিব হোক, জেলা ম্যাজিস্ট্রেট হোক বা যেই হোক, কাজ তো আপনাকে অন্যদের থেকে নিতে হবে। সুতরাং এটি হলো মানুষকে কিভাবে পরিচালনা করবেন প্রথমত। দ্বিতীয়ত, আপনার টাইমলাইন কিভাবে পরিচালনা করবেন। আপনি কিছু বললেন, ঠিক আছে, ভালো কথা, কিন্তু যদি সময়মতো কিছু না হয় তাহলে কোন লাভ? যেমন আমার একটা স্পষ্ট ধারণা ছিল যে আমার মিটিংগুলো 30 মিনিটের বেশি চলবে না। যদি চলে তাহলে মানে আমি আমার বিষয় জানি না। মিটিংয়ের আগে আমি এত প্রস্তুতি নিতাম, আমি নিজে 2 ঘন্টা সময় দিয়ে বলতাম এই ডিসকাশন পয়েন্টগুলো আছে, এই অ্যাকশনেবল পয়েন্টগুলো আছে, আমি এর ওপর ইনপুট নিতে চাই। ভাই, আপনি একমত? ঠিক আছে, এই ডেডলাইন শেষ। এই যাত্রা আপনাকে ব্যক্তিগতভাবে কিভাবে পরিবর্তন করেছে, এবং যাত্রার শুরুতে যে অনিকুর গুপ্ত ছিলেন তার তুলনায় আজকের অনিকুর গুপ্ত কতটা ভিন্ন? রাগ অনেক কমে গেছে, একটা গ্রহণযোগ্যতা চলে এসেছে। একটা কথা আছে না, ঈশ্বর আমাকে শক্তি দিন যাতে আমি যেগুলো পরিবর্তন করতে পারি তা পরিবর্তন করতে পারি, শান্তি দিন যাতে যেগুলো আমি পরিবর্তন করতে পারি না তা মেনে নিতে পারি, এবং জ্ঞান দিন যাতে আমি এই দুইয়ের পার্থক্য বুঝতে পারি। তো গৌরব, আমি মানুষের ভালো দিক দেখেছি, খামতিও দেখেছি। এটা বুঝেছি যে কোথায় আসলে কুরসিকে সালাম করা হয় আর কোথায় আপনাকে। অনেক কিছু শেখার ছিল, এবং হ্যাঁ, একটা আফসোস অবশ্যই আছে। আপনি যদি ডাক্তার হন, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হন, কিংবা অন্য কোনো পেশাজীবী বা ব্যবসায়ী হন, তাহলে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। কিন্তু এসে 60 এর পর আপনি কি করবেন? তখনও তো আপনি তরুণ, তখনও প্রয়োজন বোধ থাকে। তাই যেমনটি আমরা দখল মামলাটি নিয়ে আলোচনা করেছি, এমন কোনো ঘটনা কি ঘটেছিল যেখানে সরকারের পক্ষ থেকে চাপ ছিল, আর আপনি কিভাবে সেই নির্দিষ্ট চাপ সামলেছেন? গৌরব, সেটা বেসরকারি হোক বা সরকারি সেক্টর, আমি 2 জায়গাতেই কাজ করেছি। চাপ তো সব জায়গাতেই থাকে। 2টি বিষয় গুরুত্বপূর্ণ। 1, আপনি যদি তাদের বোঝাতে পারেন। 2, যদি তারা বুঝে যায় যে আপনি নিজেই নিশ্চিত যে আপনি এটা করবেনই করবেন, তাহলে তারা বুঝে যায় যে ভাই, এই লোকটা করবে, ওকে চাপ দেওয়ার দরকার নেই। আর এটা জীবনের সব ক্ষেত্রেই প্রযোজ্য। আমি বলতে চাই, কোনো নির্দিষ্ট সার্ভিসকে আলাদা করে না দেখাই, চাপ সব জায়গায় থাকে, কিন্তু আপনাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। আর হ্যাঁ, যদি আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ না থাকে তাহলে আপনি শক্ত অবস্থানে থাকেন, কিন্তু যদি থাকে তাহলে আপনি দুর্বল অবস্থানে থাকেন। তাহলে একজন আইএএস কর্মকর্তা হওয়া নিয়ে মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা কি? তারা নাগালের বাইরে। একজন সফল আমলা হতে হলে কার কি গুরুত্বপূর্ণ গুণ থাকা উচিত?
যখন কেউ আপনার সঙ্গে দেখা করতে আসে একবার চেষ্টা করুন নিজেকে তার জায়গায় কল্পনা করতে, কারণ একদিন আপনি ঠিক সেখানেই ছিলেন এবং একদিন আবারও সেখানে ফিরে যাবেন। তখন কেমন লাগবে আপনার? যদি আপনি কারো সঙ্গে দেখা করতে যান আর সে আপনাকে না পায়, শালীনভাবে কথা না বলে বা আপনার কথা শুনেও কোনো পদক্ষেপ না নেয়। তাই আসুন আমরা ভুলে না যাই আমরা কোথা থেকে এসেছি এবং কোথায় ফিরে যেতে হবে। কারা সিভিল সার্ভিসে কেরিয়ার করার কথা ভাবা উচিত এবং কারা ভাবা উচিত নয়। যখন আমি আমার মোবাইল পাস করলাম তখন সেরা কোম্পানি ছিল হক, যা পরে প্রক্টর অ্যান্ড গ্যাম্বল হয়ে ওঠে। একবার আমার মনে প্রশ্ন উঠল, রাতের বেলা ক্লান্ত হয়ে ঘুমাতে যাওয়ার সময় যদি আমি আমার দিনটিকে ফিরে দেখি, আমি কি ভাবব? আজ আমি 30,000 টুথপেস্ট আর হাজার লাখ সাবান বিক্রি করেছি, নাকি আজ আমি 2 জন তরুণ বিধবা মহিলাকে সাহায্য করেছি যাদের দোয়া আমাকে আরও শান্তি ও আনন্দ দেবে এবং আমাকে শান্তিতে ঘুমোতে সাহায্য করবে। যদি আপনাকে সন্তুষ্টি দরকার হয় তাহলে প্রস্তুত থাকতে হবে মানুষ সবসময় আপনার প্রশংসা করবে না। আমাদের খামতি আছে, আমি এটা অস্বীকার করছি না, কারণ যদি আমরা আমাদের কাজ না করি তাহলে সেটা আমাদের কাজই ছিল, না করে থাকলে মানুষ রাগ করবেই এবং সঠিকভাবেই। কিন্তু তার থেকেও বড় কথা, আমি আগেও শেয়ার করেছি, 60 বছর পর এত অভিজ্ঞতা নিয়ে আপনি কি করবেন? যদি আপনি স্বাধীনভাবে কাজ করেন, দিনে 12 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে আপনি নিজের স্বার্থেই কাজ করছেন এবং কোনো অবসর বয়স নেই। তাই এটি একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। হ্যাঁ, একটা আভা বা মর্যাদা আছে যা সত্যি বলতে আকর্ষণ করে যে আপনি এই বিশাল দেশের কয়েক হাজার মানুষের মধ্যে একজন, কিন্তু পরিশ্রম প্রচণ্ড। আপসেট প্রস্তুতির সময় যারা হতাশ হয়ে পড়ে সেই তরুণ প্রার্থীদের জন্য আপনার কি পরামর্শ? সবচেয়ে আগে, যদি আমার এই তরুণ বন্ধুরা খারাপ না মানে, বেশিরভাগ মানুষ সমাজের চাপে এই পথে আসে, আত্মীয়দের চাপ হোক বা বন্ধুদের। দ্বিতীয়ত, নিজের ক্ষমতা যাচাই করো, আপনি সত্যি এটা করতে পারবেন কিনা। তৃতীয়ত, একটি ব্যাকআপ অপশন অবশ্যই রাখুন। আমার মন খুব কষ্ট পায় যখন শুনি, হোক সেটা কোটার গল্প হোক বা আইআইটির প্রস্তুতি, এত উজ্জ্বল প্রতিশ্রুতিশীল তরুণদের এইভাবে হারাতে দেখে। এটা ঠিক না। আমাদের আসল শক্তি তো আমাদের তরুণ প্রজন্ম, এত বুদ্ধিমান, এত উদ্যমী। 1, অন্যের চাপে কিছু করবেন না। 2, এমনভাবে প্রস্তুতি নিন যেন আপনি সেটি উপভোগ করছেন। যেমন কেউ বলেছিলেন, আপনার কাজ উপভোগ করুন, যদি না করতে পারেন তবে তা ছেড়ে দিন। তাই চাপ নয়, উপভোগের সাথে পড়াশোনা করুন এবং ব্যাকআপ অবশ্যই রাখুন। এটুকুই বলার ছিল। সিভিল সার্ভিসের প্রস্তুতি শুরু করার সেরা উপায় কি? কোচিং নাকি সেলফ স্টাডি? গৌরব, এর অনেক কিছুই তো আমি আগেই বলেছি। এটিকে 18 মাস বা 24 মাসের একটি প্রক্রিয়া হিসেবে নাও। পরিকল্পনা করো, প্রথম মাসে 3 মাস লাগুক বা 5, তবুও প্ল্যান করো। তারপর ফোকাস করো। এখন ফোকাস মানে কি? এই শব্দটি খুবই হালকাভাবে ব্যবহার করা হয়। আমি তো সবকিছু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তারপরও মনকে একটু বিরতি দরকার হয়। আমার রুমে কাউকে ঢুকতে দিতাম না, এমনকি আমার পিতামাতাকেও না। এখন আমি নিজেকে কিভাবে পুরস্কার দিতাম? রাত 2টা পর্যন্ত পড়াশোনা করতাম, সকাল 7টায় আবার শুরু। মাসের পর মাস। আমার রিওয়ার্ড কি ছিল জানো? শেভ করতাম না। 5 দিন মুখে দাড়ি জমে যেত। ভাবতাম, ঠিক আছে, যদি এই অধ্যায়টা শেষ করি তাহলে শেভ করব। আমি দিনে 2 বার স্নান করতে ভালোবাসি, কিন্তু পড়াশোনা না করলে বলতাম, না, স্নান করব না। শরীর থেকে গন্ধ এলেও না। যদি এই অঙ্কের সমস্যা সমাধান করি তাহলে স্নান করতে পারবো। নিজেকে এভাবেই পুরস্কার দিতাম। তোমাকেও নিজের জন্য রিওয়ার্ড ঠিক করতে হবে, কারণ তুমি বাইরে গেলে তুমি বিভ্রান্ত হয়ে পড়ো। পরিকল্পনা করো, নিজেকে পুরস্কৃত করো, আর দয়া করে সাধারণ ভিড়ের একজন হজো না, আলাদা কিছু করো। নির্বাচনী প্রক্রিয়ার ইন্টারভিউ রাউন্ডে একজন কিভাবে নিজেকে উপস্থাপন করা উচিত এবং কি কি করা উচিত ও কি কি করা উচিত নয়, এটা আমার বিশেষতা এবং এটা আমি যে কোনোকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি, কিন্তু আমি এটা শুধুমাত্র তাকে শিখাবো যে সত্যিই সিরিয়াস। যদি কেউ তোমার মাধ্যমে আমার কাছে আসে এবং আমি নিশ্চিত হতে পারি যে প্রার্থীটি সিরিয়াস, তাহলে আমি তাকে এই গুণ শিখিয়ে দেব। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ। এটা গলফ খেলার মতো। সবাই লং ড্রাইভ প্র্যাকটিস করে 200 বা 150 গজ মারছে, কিন্তু ভুলে যায় যে আসল লক্ষ্য হলে পৌঁছানো। 2-3 ফুট দূরত্বে সঠিকভাবে মারাটাই আসল। শর্ট গেমে ফোকাস করো। এটা আমার ট্রেড সিক্রেট। আমি এটা কেবলমাত্র সিরিয়াস কাউকে শেয়ার করব। সরকার পরিচালনার ভবিষ্যৎ গঠনে প্রশাসনিক কর্মকর্তারা কি ভূমিকা পালন করেন? গৌরব, আজ এত বছর সার্ভিসের পর আমার ব্যক্তিগত মত হলো,
ভবিষ্যৎ শুধুমাত্র একজন সিভিল সার্ভেন্ট দ্বারা নির্ধারিত হতে পারে না। এটা রাজনৈতিক শাসন, প্রশাসনিক শাসন এবং নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এত সচেতনতা এসেছে। হ্যাঁ, এর কিছু নেতিবাচক প্রভাব আছে, তবুও এটা একটি যৌথ উদ্যোগ। যদি কোথাও পরিষেবা না পৌঁছায়, তবে একজন নাগরিকও ঘরে বসে মোবাইল বা ল্যাপটপ দিয়ে বার্তা পাঠিয়ে দিতে পারে বা সোশ্যাল মিডিয়ায় জানাতে পারে। আমি কলেজে যেতাম, তখন একটা কথা বলতাম, আমরা বলি এই দেশ ভালো, কিন্তু কেন ভালো? আমি একমত নই যে শুধু বাতাস বা মাটির জন্য সেটা ভালো। পার্থক্য হলো মানুষ। যেদিন আমরা আমাদের দেশকে ভালোবাসা ও শ্রদ্ধা করতে শুরু করব, সেদিন আমরা সেরা হব। অনেক দেশ আছে যেখানে নাগরিকরা গর্ব অনুভব করে বলে, এটা আমার দেশ। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি চণ্ডীগড়ে থাকি। যদি আপনি চণ্ডীগড়ের রাস্তা দেখে থাকেন, আপনি দেখবেন কেমন পরিষ্কার। সবাই নিজের গাড়িতে ডাস্টবিন রাখে। কেউ রাস্তার উপর পেপার ফেলে না। ঘরের আবর্জনা আলাদা করে ফেলে। ওরা গর্ববোধ করে, এটা আমাদের শহর। যদি আমরা সবাই দেশটার জন্য এমন অনুভব করি, তাহলে অনেক কিছু পাল্টে যাবে। গৌরব, আমি অনেক দেশ দেখেছি, কিন্তু যত প্রাকৃতিক সৌন্দর্য আমাদের আছে, তা আর কোথাও নেই। আপনি সুইজারল্যান্ডের কথা বলুন বা অন্য দেশের, আমাদের সমস্যাটা প্রাকৃতিক সম্পদের নয়, ইনফ্রাস্ট্রাকচারের, যেটা এখন উন্নত হচ্ছে। কিন্তু তার থেকেও বড় সমস্যা আত্মশৃঙ্খলার অভাব। আমাদের মনে হয় না এটা আমাদের সম্পদ, কিন্তু সেটা পরিবর্তন হচ্ছে। আমাদের তরুণ প্রজন্ম খুব প্রোগ্রেসিভ। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড একটা বিশাল শক্তি। এই তরুণ প্রজন্ম, যারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে, তারা দেশকে ভালোবাসে। তারা ভাবে, আমরা এখন ইকোনমিতে এগিয়ে যাচ্ছি। স্টার্ট আপ সংস্কৃতি দেখুন। এটা শুধু সরকারের কারণে নয়, এই তরুণদেরও অনেক বড় ভূমিকা আছে। বিশেষ করে সেই ছেলেমেয়েরা যারা ইংরেজি পারফেক্ট না বললেও আত্মবিশ্বাসে ভরা। তারা বিশ্বের যে কোনো জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। তাই আমি আমাদের দেশের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী। সরকারি খাতে 30 বছরেরও বেশি সময় কাজ করা সবচেয়ে বড় শিক্ষা বা উপলব্ধি কি হয়েছে? আমি গৌরবের একটি গল্প শেয়ার করতে চাই। একটি শহর ছিল চণ্ডীগড়ের মতো, যেখানে আমি থাকি, আর একটি ছোট পাহাড়ি শহর ছিল যেমন মরণী। হঠাৎ লোকজন জানতে পারল সেখানে একজন সাধু এসেছেন। বলা হতো ভবিষ্যৎ তার কাছে কোনো রহস্য নয়, তাকে যে কোনো প্রশ্ন করলে তিনি উত্তর দিতে পারেন। একজন যুবক ছিল, বুদ্ধিমান এবং একটু দুষ্ট, তোমার মতো। সে ভাবল এই বাবাকে বোকা বানাবো। সে একটি ছোট পায়রা হাতে নিয়ে তার গলায় আঙুল দিয়ে চেপে পাহাড়ে উঠে বাবার কাছে গেল এবং বলল, বাবা, আপনি কি বলতে পারবেন এই পায়রাটি বেঁচে আছে না মারা গেছে? ছেলেটি ভাবল, যদি বাবা বলেন বেঁচে আছে, আমি গলা চেপে মেরে ফেলব। আর যদি বলেন মরে গেছে, আমি হাত খুলে দেব, উড়ে যাবে। বাবা ছেলের দিকে তাকিয়ে হেসে বললেন, বেটা, তোমার সমস্যার সমাধান তোমার নিজের হাতেই আছে। এই কথাটাই আমাদের জীবনে প্রযোজ্য। আমাদের সমস্যার সমাধান আমাদের নিজেদের হাতেই। আমরা নিজেরা ভুল করি, তারপর সরকারকে দোষ দিই। অথচ সরকার তো আমরাই গড়ে তুলি। আমরা নিজের দায়িত্ব পালন করি। আমরা মৌলিক অধিকারের কথা বলি, কিন্তু মৌলিক দায়িত্বের কথা কয়জন জানে? যদি আমরা আমাদের কর্তব্য পালন করি, তবে সরকারের সমালোচনা করাও ন্যায্য হবে। এটা ছিল দারুণ এক যাত্রা। অনেক কিছু শিখেছি, অনেক ভালোবাসা পেয়েছি, গালিও খেয়েছি। এটাই কাজের অংশ। শেষে আমি আবারও বলবো, আমার দেশকে নিয়ে আমি গর্বিত এবং আমি দেশের উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। তাহলে আপনি কি মনে করেন ভবিষ্যতে প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা আমলাদের ভূমিকা পরিবর্তন করে দেবে? ব্যক্তিগতভাবে আমি এর পক্ষে নই। প্রযুক্তি হ্যাঁ, কিন্তু এআই নয়। আপনি আপনার নিজস্ব মানসিক সক্ষমতা এর হাতে তুলে দিচ্ছেন, যা সব সূক্ষ্মতা বুঝতে পারে না। আর গৌরব, যদি আপনি পড়েন, যদিও সেগুলো উপন্যাস হতে পারে, তবুও আমি ভয় পাই। আমার পরবর্তী প্রজন্মের জন্য ভয় পাই। আপনি যতক্ষণে ওই স্তরে পৌঁছাবেন, আমরা হয়তো আর থাকব না। এআই আমাদের হাতিয়ার হওয়া উচিত, কিন্তু আমি ভয় পাচ্ছি এটা একদিন আমাদের মালিক হয়ে যাবে। সেটাই আমাকে ভয় দেখায়।
এখন র্যাপিড রাউন্ড। একটি শব্দে আপনার আমলাতান্ত্রিক যাত্রাকে কিভাবে বর্ণনা করবেন? একটি শেখার প্রক্রিয়া। একজন আইএএস অফিসার হিসেবে আপনার সবচেয়ে বড় শক্তি কি? করুণা। প্রত্যেক সিভিল সার্ভিস প্রার্থীর জন্য আপনি কোন বইটি সুপারিশ করবেন? আমার শেষ সাক্ষাৎকার। আপনার কর্মজীবনে নেওয়া সবচেয়ে চ্যালেঞ্জিং সিদ্ধান্ত কোনটি? শোনো, আমি একটা গল্প বলি। কন্ধার হাইজ্যাকের কথা মনে আছে? তার কয়েক মাস পরে আমি ডেপুটি কমিশনার ছিলাম। স্টেশন কমান্ডার আমাকে ফোন করলেন, আরেকটি বিমান হাইজ্যাক হয়েছে, এখন কি করব? আমি আমার তৎকালীন বসকে ফোন করলাম। তখন রাত 11:30 বাজে। বললাম, ওপরের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন। বললেন, কথা বলেছি, সবচেয়ে উঁচু পর্যায়ে কথা হয়েছে। বললেন, আমাকে বিরক্ত করছো কেন? তুমি তো কমিশনার, সিদ্ধান্ত নাও। আমি জানতাম যাই করি সমস্যায় পড়ব। যদি বিমান অবতরণ করে এবং আমি তাকে যেতে দিই, আমি দোষী হব। আমি এয়ারফোর্সের স্টেশন কমান্ডারের কাছে জিজ্ঞেস করলাম। উনি বললেন, না, আপনি জেলার প্রধান, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। যদি বলতাম গুলি চালাও, অনেক লোক মারা যেত। তবুও আমি বিপদে পড়তাম। তখন রাত 1:35। আমি স্পষ্টভাবে মনে রাখতে পারি। আমি স্টেশন কমান্ডারকে ফোন করলাম। পরে উনি চিফ অফিসার হন। বললাম, ঠিক আছে, আমি ফায়ার টেন্ডার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছি, প্লেনটা দখলে নাও। কিছু লোক হয়তো মারা যাবে, কিন্তু বাকিদের বাঁচাতে হবে। এটা ছিল এক অত্যন্ত কঠিন সিদ্ধান্ত। তাহলে চা না কফি? কফি, কারণ চায়ে অনেক সূক্ষ্মতা থাকে এবং কেউ জানে না কিভাবে এক কাপ নিখুঁত চা তৈরি করতে হয়। কফি তো কফি, এটাকে বদলানো যায় না। যদি আমি বলি এক লাইনে নিজেকে সংজ্ঞায়িত করো, তাহলে সেই লাইনটা কি হবে? গ্রামীণ স্তরের মানুষ আমাকে ভালোবাসে। শেষ প্রশ্ন, আপনি তরুণ প্রজন্মকে কি বলবেন যারা শাসন ও জনসেবায় ভবিষ্যতের স্বপ্ন দেখছে? আপনি কেন সেখানে যেতে চান? ব্যক্তিগত লাভের জন্য, প্রভাবের জন্য, নাকি জনসেবার জন্য? তা নিশ্চিতভাবে বুঝে নিন, যাতে পরে হতাশ না হন। আর আপনি যদি বুদ্ধিমান হন ও কোনো ক্ষেত্রে দক্ষতা থাকে, তাহলে দয়া করে সরকারি চাকরির বাইরেও নিজেকে প্রমাণ করুন। শ্রী অঙ্কুর গুপ্তের যাত্রা সেই সব অসংখ্য তরুণ মনের জন্য এক অনুপ্রেরণা যারা জাতির সেবা করতে চায়। প্রশাসনের প্রতি তাঁর অটল প্রতিশ্রুতি, বিভিন্ন ভূমিকায় তাঁর দক্ষতা এবং জনসেবার প্রতি তাঁর গভীর ভালোবাসা তাঁকে একজন অসাধারণ মেন্টর করে তোলে। আজ আমাদের সঙ্গে আপনার অমূল্য অভিজ্ঞতা ও মতামত ভাগ করে নেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ এবং ভবিষ্যতের প্রতি বিশ্বাস রাখি। অসাধারণ একজন পরামর্শদাতা। আমরা এমন নেতাদের উদযাপন করি যারা পৃথিবীকে গড়ে তুলছেন এবং আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করছেন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের বার পর্যন্ত অনুপ্রাণিত থাকুন, প্রতিশ্রুতিবদ্ধ থাকুন এবং সর্বদা ভবিষ্যতের উপর বিশ্বাস রাখুন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, স্যার। আনন্দ সুখ।